দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্য আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতি নিয়েই কথা বলবো, কারণ আপনি জানেন যে এরই মধ্যে নির্বাচন নিয়ে নানা আলোচনা হচ্ছে। বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে দিচ্ছে 237টি আসনে, যদি একটি আসনে প্রার্থী তা স্থগিত করা হয়েছে। এটি নিয়ে আলোচনা হচ্ছে সারা বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে নানা ধরনের যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বিভিন্ন এলাকায় তারা প্রতিবাদ করছেন, এবং কোনো কোনো প্রতিবাদ একটা সহিংস প্রতিবাদে রূপ নিয়েছে। এটি একটি বিষয় আছে। সেই সঙ্গে কিন্তু আরেকটি ব্যাপার আছে। এক সপ্তাহ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সময় দিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যে নিজেদের মধ্যে আলোচনা করে এই গণভোট এবং এই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া বা ঘোষণাপত্র সেটি দেওয়ার যে ব্যাপারে ঐকমত্য হয়ে সরকারের কাছে একটা প্রস্তাব জমা দেওয়া, সেটি আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে খুব আলোচনায় যে যাচ্ছে বা নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি না। ভেতরে কি হচ্ছে জানি না, প্রকাশ্যে কিন্তু আমরা সেই দেখতে পাচ্ছি না। আজকেও বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন যে আসলে 14 মাস আলোচনার পরে জুলাই সনদে স্বাক্ষর করার পরে আবার কি নিয়ে আলোচনা হতে পারে, এই বিষয়ে আমরা কথা বলবো। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন নুরুল হক নুরু, তিনি সভাপতি গণ অধিকার পরিষদ, এবং আছেন রেজাউল করিম রনি, তিনি সম্পাদক জবান। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নুরুল হক নুরু, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের আজকে প্রধান শিরোনামটা ছিল, 1 নম্বর শিরোনাম ছিল 40টি আসন পেতে পারে বিএনপি শরিকরা। এর মধ্যে বিএনপি 237টি আসনে তাদের প্রার্থীদের ঘোষণা করেছে, 63টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে আপনার একটি আসন আছে পটুয়াখালী 3, এবং আপনার দলের সাধারণ সম্পাদক তিনি ঝিনাইদহ 2 আসন থেকে দাঁড়াতে চান। সেখানকার প্রার্থীটাও বিএনপি কোনো প্রার্থী দেয়নি। এর মানে কি আমরা ধরে নেব যে আপনাদের সঙ্গে বিএনপির জোট হয়ে গেছে, নির্বাচনী জোট রেডি? না, ধরে নিয়ে অনুমান ভিত্তিক কথা বললে তো বাস্তবতা হবে না। বিকজ আমরা বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে গত বছর গণ অভ্যুত্থানের পরপরই তাদের নেতাকর্মীদেরকে পটুয়াখালী 3 এবং ঝিনাইদহ 2 সহযোগিতার জন্য বলা হয়েছিল। সেটিকেও সে সময় পত্রপত্রিকা আসন ছেড়ে দেওয়ার বোধহয় নিউজ করেছিল। তো তখন আমরা বলেছিলাম যে বিএনপির সাথে আমাদের 2022 সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের একটা মিত্রতার সম্পর্ক আছে, এবং বিশেষ করে এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা ছিলাম গণতন্ত্র মঞ্চ, আরও বেশ কিছু দল। সেই সময় থেকে বিএনপির একটা ঘোষণা ছিল এই যুগপৎ আন্দোলনকারী দলসমূহকে নিয়ে জাতীয় সরকার করবে এবং নির্বাচন করবে। কিন্তু এই যে এখন যে নির্বাচনী জোটের বিষয়ে এখন পর্যন্ত আমাদের ওইভাবে চূড়ান্ত আলাপ আলোচনা হয় নাই। পাশাপাশি পত্রপত্রিকায়, গণমাধ্যমে আপনারা দেখেছেন আমরা বিএনপি জামাতের বাইরে একটা বিকল্প জোট গঠন নিয়েও আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। সেখানে এনসিপি সহ আরও গণতন্ত্র মঞ্চ, আরও অনেক দলের প্রতিনিধিরা আছে। জামাতের সাথে আমাদের বেশ কয়েকবার বসা হয়েছে। আমাদের এখনই জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা হয়নি। তবে বিএনপি হয়তো ধারণা করে যে তার মিত্র সংগঠনগুলোর যেই যেই জায়গায় ছাড়তে পারে সেই আসনগুলোতে কিছু জায়গায় ছেড়ে দিয়েছে, আবার কিছু জায়গায় প্রার্থী দিয়েছেন। যেমন এনসিপির সাথেও বিএনপির আলাপ আলোচনা চলছে, যেটা জনাব তারেক রহমান ফিনান্সিয়াল টাইমসে বলেছেন। এবং আমরা তো যেহেতু রাজনৈতিক একটা দলের প্রধান, বা এই সময়ের কে কোথায় কী আলোচনা করে ওগুলো তো আমরা জানি। নাহিদ আমাদের এই আন্দোলনের অন্যতম নেতা, ঢাকা 11 থেকে নির্বাচন করবেন, সেখান থেকেও বিএনপি ছেড়ে দিতে পারে, যদিও প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আবার বিএনপির তো বিএনপির প্রার্থী ঘোষণা করেছে, সেটা তার নির্বাচনী রাজনৈতিক কৌশল, এবং আমি মনে করি এই মুহূর্তে এটা বিএনপির একটা যথোপযুক্ত কৌশল সরকারকে নির্বাচনী লাইনে নেওয়ার জন্য এবং পুরো দেশকে নির্বাচনমুখী করার জন্য। কারণ তার একটা তৃণমূল পর্যন্ত বড় স্ট্রাকচার আছে, যেই নির্বাচন মানুষের কাছে প্রত্যাশিত। সেখানে নির্বাচন নিয়ে কিন্তু সব ধরনের মানুষের মধ্যে একটা সন্দেহ সংশয়, যেখানেই যে সেখানে ভাই নির্বাচনটা কি হবে, আপনারা কি নির্বাচন করবেন, মানে সরকার কি দিবে, এই ধরনের একটা অনিশ্চয়তা। আমি নিজে অবাক হচ্ছি যে আসলে কেন এই অনিশ্চয়তা। তো সেই ক্ষেত্রে বিএনপি বড় দল হিসেবে কিছু কৌশলের অংশ হিসেবে যে নির্বাচনমুখী দেশকে নিয়ে যাওয়ার জন্য প্রার্থী ঘোষণা করেছে। আমার ধারণা, বা যেটা আমার এই পর্যন্ত দেখে এসেছি বিএনপির মতো বড় দলগুলোতে, বা যে সময় আওয়ামী লীগের ছিল, এটা প্রাথমিক তালিকা এটারও আরও অনেক রদবদল হবে। আবার আমরাও যদি জোট করি বিএনপির সাথে কিংবা অন্যদের সাথে, সেখানে অবশ্যই তো সেই ক্ষেত্রে আমাদের যেই সম্ভাব্য জয়লাভ করার মতো আসনগুলো যেখানে আমাদের প্রার্থী আছে, সেগুলো থেকে তো আমরা একটা আসন সমঝোতা মধ্যে দিয়ে একটা ফয়সালা হবে। আমরাও একটু কিন্তু ইতিমধ্যেই প্রায় 1.5 শতাধিক প্রার্থী আমাদেরও সিগন্যাল দেওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চ কিন্তু 150-র মতো প্রার্থী ঘোষণা করেছে, অন্য দলও কিন্তু ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণা যারা নির্বাচনমুখী দল তারা করতেছে, এটা একটা ভালো দিক। আবার বিএনপির সাথে বা অন্য কারোর সাথে জোট হয় কিনা সেটা আরেকটু তফসিলের
সময়টা ঘনিয়ে আসলে বলা যাবে আসলে, কারণ এই দেশের যেটা বলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, এবং রাজনীতিতে তফসিল ঘোষণার আগে অনেক ধরনের জোট এবং নয়া নানান ধরনের মেরুকরণ তৈরি হয়। 2000 সম্ভবত 7 সাল না 6 সালে যে ভোটের 11 দিন আগে কিন্তু নির্বাচন বন্ডুল হয়ে 111 ঘটে গেছে। তো এখনও দেশের পরিস্থিতিতে নির্বাচনের যাওয়ার মতো বা একেবারেই নির্বাচনী চূড়ান্ত পরিস্থিতির সিদ্ধান্ত নেয়ার মতো আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের জন্য সময় হয়নি। আমি আর এই আপনার যেমন বিএনপি আপনার আসনে বা আপনি যেখানে আসনে নির্বাচন করতে চান সেখানে প্রার্থী দেয়নি, আবার আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে খালেদা জিয়া যে আসন 3টি আসনে দিয়েছেন সেখানে এনসিপি প্রার্থী দিবে না, এবং তারপরে তিনি বলেছেন যে যেহেতু গণ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সেই ভিত্তিতে তারা তারেক রহমান এবং আপনার নামটা এসছে যে আপনার আসনে তারা প্রার্থী দিবেন বা একসাথে হয়ে কাজ করতে চায়। শব্দের কাছে আপনি বেশি জনপ্রিয় মনে হচ্ছে, সবাই আপনার আসনে প্রার্থী দিতে চাচ্ছে না। প্রথম হচ্ছে যে ধরেন আমি নাসিরউদ্দিন পাটোয়ারি বিশ্ববিদ্যালয়ের আমাদের ব্যাচমেট বন্ধু, এই তার আলোচনা হেডলাইন করে আলোচনার মতো বিষয় আমি প্রাসঙ্গিক মনে করি না, এই কারণে যে যেই বিষয়টি বলেছে যে খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে ব্যক্তিগত দিক থেকে দলীয় দিক থেকে সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী। তার আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা ধরেন আমার দলের কিংবা অন্য দলের অনেকে হইতেও চাবে না, তার প্রতি রেসপেক্ট দেখাইয়া সেখানে এনসিপির মতো একটা দল যার 1 বছর হয় নাই, সে বলছে যে খালেদা জিয়া আসনে প্রার্থী দেবে না, তার প্রার্থী আছে কিনা সেটাও তো সন্দেহ। আমার আসলে আমি রেসপেক্ট করি তাদের এই দৃষ্টিভঙ্গিটা ভালো, আমার আসলে তার ওই ধরনের প্রার্থী নেই ভাই। 1 বছরে একটা দল তৈরি করা যায় না, 1 বছরে তো হয় নাই, ফেব্রুয়ারি থেকে এখন নভেম্বর, কয় মাস, 7 মাসের মতো, 6-7 মাসে বাচ্চা হয়ে ফেলে আমরা এই অবস্থার মতো। আর এটা দল তৈরি হয়ে এটা অনেক দিন সময়, আমরা এই যে ফেসিবাদের সময় 7-8 বছরে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি, সেখানে এনসিপির এটাকে আমি খুব বেশি এই আলোচনাটাকে আমি গুরুত্ব দেই না। কিন্তু আমি একটা কথা মনে আমার একটা আপিল ছিল, এটা আমাদের দলীয় জায়গা থেকে, যে এটা আরো প্রায় মাস 2-এর আগে থেকে যে গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আসনে আমি না শুধু আমরা কেউ প্রার্থী দেব না, এটা একটা রাজনৈতিক সহনশীলতার দৃষ্টিভঙ্গি যে জামাতের আমিরের আসনে অন্য বিএনপিও প্রার্থী দেবে না, খালেদা জিয়া তারেক রহমান আসনে কেউ কোনো দল আমরাও দিব না, এটা আপিল আমরা করেছিলাম পাবলিকলি। যেমন আজকে যে গণভোটের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, আপনার ওই পুরানো নিউজের লিঙ্ক ক্লিক করলে দেখবেন যে 2000 এই ঐক্যমত্য কমিশন গঠন হওয়ার পরে সর্বপ্রথম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা রাজনৈতিক দলগুলো গোটা দেশের মানুষের প্রতিনিধিত্ব করি না, শতভাগ প্রতিনিধিত্ব নাই, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য একটা গণভোটের আয়োজন করা যেতে পারে এবং এটা একটা গণভিত্তি দেওয়া হবে। এটা কিন্তু ওই সময় আমরা এলইডি হলে বলেছিলাম, তখন অনেকে বলেছিল পাগল নাকি, এরা জানে, এরা শিক্ষিত, গণভোট কি আগে হয় নাকি, গণভোট তো সংসদ থাকা অবস্থা বিলের উপরে হয়, এটা কিসের ভিত্তিতে গণভোট হবে? কিন্তু শেষ পর্যন্ত দেশ কিন্তু এই গণভোটের দিকে গণভোট নিয়ে আলোচনায় যাবো, আমি একটু রেজাউল রনি আপনার কাছে আসতে চাই। এই যে নির্বাচন তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলো যেভাবে প্রার্থী ঘোষণা শুরু করছে, এটা আসলে কি নির্বাচনের জন্য সরকারকে এক ধরনের চাপ দেয় নাকি আসলে অন্য ধরনের রাজনৈতিক কোনো কৌশল? নির্বাচনের জন্য চাপ দিতে হবে কেন এই সরকারকে? মানে আপনি একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরতে হবে, এবং এই সরকার আসছে কেন? এই সরকার আসছে, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি আমরা তো দীর্ঘ লম্বা সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ চাই। তো প্রাতিষ্ঠানিক রূপে উঠবার জন্য নির্বাচন হলে একটা প্রাইমারি সিঁড়ি, নির্বাচন হইলেই দেশে একদম গণতন্ত্র রাতারাতি কায়েম হয়ে যায় সেটা বলছি না, কিন্তু নির্বাচন ছাড়া আপনি গণতন্ত্রে যাবেন কেন? ফলে এই সরকারকে নির্বাচনে চাপ দিতে হবে কেন? নির্বাচন ছাড়া এই সরকার আর দিবেটা কি? আপনার নির্বাচনবিহীন ক্ষমতা হাসিনার মডেল, ভোটবিহীন ক্ষমতা হাসিনার মডেল, এটা আপনি যারে দিয়েই করেন, যত দক্ষ দিয়েই করেন, যত বিশ্ববরেণ্য লোক দিয়েই করেন। গণ অভ্যুত্থান একটা আপনার প্রায় বিপ্লবী স্কেলের গণ অভ্যুত্থান, 1.5 বছর হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন জুলাই সনদ নিয়ে কথা বলতে হয়, এখন সংস্কার নিয়ে কথা বলতে হয়। কথা বলতে হবে কেন? কিন্তু বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা ছিল এতদিন তো এটার রেজাল্ট জনগণ ভোগ করার কথা ছিল। জনগণ কি ভোগ করতেছে? এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? জিনিসপত্রের দাম 3 দিন ভালো থাকে, 4 দিন খারাপ থাকে। এখন হাসিনার আমলের কোন দুর্ভোগটা কমছে? হ্যাঁ, কিছু নতুন লোক উঠে আসছে, এবং কিন্তু বাংলাদেশের এই যে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, সে অবস্থা থেকে কি আপনার মুক্ত হয়েছে? নুরুল হক নূরের মতো নেতারা কি ঝাঁকে ঝাঁকে উঠে আসতে পারতেছে? আপনার বছর ঘুরতে ঘুরতে তার উপর বিভৎস আক্রমণ করা হয়। হ্যাঁ, কোনোভাবেই তো তাদেরকে মানে পলিটিক্যাল ফিল্ডে যেটা হচ্ছে এখানে যেই আপনার মাফিয়াতন্ত্র, তার বাইরে একটা রুট লেভেল থেকে একটা সাধারণ ঘরের ছেলে এসে দেশকে লিড দিবে, স্বপ্ন দেখাবে, এই স্ট্রাকচারটা তো এখনও তৈরি করা যায় নাই। গণ অভ্যুত্থানের ফলে কী হয়? গণ অভ্যুত্থানের ফলে আমরা জানি ক্ষমতা ফাংশন করে কীভাবে, টপ টু বটম,
উপর থেকে নিচে। কিন্তু গণ অভ্যুত্থান যখন হয়ে যায় তখন এটা চেঞ্জ হয়ে যায়, ক্ষমতাটা বটম টু টপ হয়ে যায়, ক্ষমতা জনগণের হাতে চলে আসে। 5 তারিখে আপনি কী অর্জন করছেন? 5 তারিখে আমরা যেটা অর্জন করছি এটা সলিডারিটি। আমরা ধর্ম দেখি নেই, বর্ণ দেখি নেই, শ্রেণী দেখি নেই, পেশা দেখি নেই, রাজনৈতিক স্বার্থ দেখি নেই, কিচ্ছু দেখি না। আমরা বলছি না, এইভাবে গুলি করে মানুষ হত্যা চলতে পারে না। আমরা নেমে গেছি রাস্তায় জীবনের মায়া ত্যাগ করে। এই সলিডারিটি হলো আপনার ন্যাশন বিল্ডিংয়ের বুনিয়াদ। 5 তারিখে আপনি আর কিচ্ছু অর্জন করেন নাই ধরেন। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে দলগুলো তাদের দলীয় হিস্সার লড়াই শুরু করে দিয়েছে। ক্যাবিনেট, সবার মাথায় ক্যাবিনেট, কারো মাথায় জনগণ নাই, কারো মাথায় পিপল নাই। 1.5 বছরে পিপলের সার্ভিস কোথায়? আপনারা যে গণ অভ্যুত্থানের দল, যে বিভিন্ন দল, বড় দল ছোট দল যাই হোক, হ্যাঁ, আপনারা এরকম একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢুকলেন কেন? আপনারা তো জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপন হওয়ার কথা ছিল এতদিনে। আজকে জনগণ যে হতাশ এবং জুলাইয়ের নামে ব্ল্যাকমেলিং চলতেছে এক ধরনের। সেই কারণে আপনার প্রশ্নটা আমি প্রথমে হালকাভাবে উড়াই দিলেও এটার মেরিট আছে, যে সরকারকে এক ধরনের চাপ দেওয়ার পরিবেশ লাগবে কেন? উইলিংলি তো সবাই মিলে একটা নির্বাচনের দিকে আমরা যাব, সেই নির্বাচনের দিকে যাব যেখানে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হয়। এবং গণ অভ্যুত্থানের পরে দেখেন এখানে 100, আমি যেটা ছোটোবেলার থেকে বলতেছি, 100% বিরোধিতার রাজনীতি করা যাবে না, কারণ আপনার রাজনীতি বিকশিত করতে হবে। আওয়ামী লীগের কারণে কোনো দলের বিকাশ হয়নি। এখন বড় দল ছোট দল এগুলি করলে হবে নাকি? আপনার রাজনীতি বিকাশ করতে হবে। 1000 নুরুল হক নুরের মতো লিডার লাগবে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এখানে রাজনীতি সবচেয়ে ইম্পর্টেন্ট, রাজনীতি দরকার যেখানে, সেখানে আপনার 100% বিরোধিতার রাজনীতি করেন কিভাবে? ডেফিনেটলি হ্যাঁ, আপনার নাসিরউদ্দিন পাটোয়ারির কথা না, শুধু ধরেন খালেদা জিয়া এখন আর কোনো বিএনপির ব্যক্তি না বা বিএনপির সম্পত্তি না বা কিছু না, উনি একটা জাতীয় ঐক্য সার্বভৌমত্বের প্রতীক আকারে হাজির হয়েছে। এই ইলেকশনটা উনার সম্মানে, ধরেন বিএনপির এই যে 137 জনের যাদেরকে দিছে, অনেক প্রতিরোধ আমরা দেখতেছি। সো এবং অনেকে মনক্ষুণ্ণ। আপনি ভাই ত্যাগীর তো কোনো হিসাব নেই। আপনি ত্যাগী লোকের নমিনেশন দিতে হলে 10 লাখ লোকের নমিনেশন দিতে হবে। ত্যাগী কে কাটছে, কত বড় ত্যাগী? আপনি পাড়ায় মহল্লায় লক্ষ লক্ষ লোকের জীবন চলে গেছে, সংসার ধ্বংস হয়ে গেছে, বাবা মার মারা গেছে, সন্তানের খোঁজ নিতে পারেনি। তা আপনি কীভাবে হিসাব করবেন? আপনি হিসাব করবেন সততার ভিত্তিতে, যে সবচেয়ে সৎ সে সবচেয়ে যোগ্য, তাকে আপনি আগায় আনবেন। সেই প্রক্রিয়া কি আমরা ডেভেলপ করতে পারছি? যদি খানিকটাও করে থাকতে পারি সেটা একটা সফলতা। সেক্ষেত্রে 5 তারিখের পরে এই দলগুলোর, যেটা নিজেদের দল দিয়ে আপনি দেশ গঠন করতে পারবেন না, শুধু আপনার সমস্ত দলগুলোকে মিলে একটা জাতীয় ফরম্যাটের দিকে যেতে হবে। নির্বাচনটা আপনি যদি করেনও, সেটা আগের ফরম্যাটের, আগের আমলের আওয়ামী লীগ বিএনপি বাইনারির যে কাঠামো, সেটা ভেঙে গেছে। সমাজে নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে। এই নতুন সোশ্যাল কন্ট্যাক্টে কোনো দলই ছোট না, কোনো দলই বড় না, সবগুলোকে মিলে আমাদের একটা জাতীয় স্বার্থের রাজনীতিকে আপনার ফ্যাসিলিটেট করতে হবে। জাতীয় স্বার্থের রাজনীতি যখন আসলাম, এটা নুরুল হক নূর, আপনাকে জানতে চাইব যে 2 দিন আগেই অন্তর্বর্তীকালীন সরকার একদম বৈঠক করে তারপরে প্রেস কনফারেন্স করে জানালো তারা আপনাদের 7 দিনের, রাজনৈতিক দলগুলো 7 দিনের একটা সময় দিয়েছে, যে আপনারা এর মধ্যে নিজের আলোচনা করে এই জুলাই সনদ, তারপর গণভোট নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। এর মধ্যে কি নিজেদের মধ্যে আলোচনার কোনো প্রক্রিয়া আপনারা আছেন বা শুরু হয়েছে? না, এটা আমি বাস্তবসম্মত কোনো কৌশল সিদ্ধান্ত মনে করি না। যেখানে ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়ে বলা চলে নভেম্বর আপনার অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করে তারা ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার একটা সামারি কিংবা আলাপ আলোচনার মূল বিষয়বস্তু আপনার সরকারের কাছে দিয়েছে। এখন সরকার এক্সিকিউট করার ডিসিশনের দিকে যাবে। যেটা রনি ভাই বলেছিলেন যে দেখেন আসলে 5 তারিখের পর 5, 6, 7, 8 বলতে গেলে এই 3 দিন বাংলাদেশে, সরি প্রায় 4 দিনের মতো, 3.5 দিন 4 দিনের মতো বাংলাদেশের সরকার ছিল না। তারপরে ওই অর্থে রাস্তায় গুম মানে খুন হয় নাই, খুব বেশি ছিনতাই হয় নাই, ধর্ষণের শিকার হয় নাই, ওই ধরনের একটা নৈরাজ্য হয় নাই। হ্যাঁ, কিছু কিছু প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, সেটা ছিল ওই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছে আর তাদের মদতপুষ্ট ছিল, যেই কারণে তারা আক্রান্ত হয়েছে। এছাড়া মোটা দাগে খুব বেশি কোনো ধরনের সংঘাত, সহিংসতা, নৈরাজ্য হয় নাই। এটা সরকার ছিল না। ওই যেটা রনি ভাই বলছে, তাহলে 5 আগস্ট এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা ট্রাফিক সামলাইতেছে সুন্দরভাবে, কিন্তু রাস্তায় ঢাকার শহরে তো যানজটও ছিল না ওই কয়েকদিনে। যদিও লোকজনের চলাচল কম ছিল, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এটা সম্ভব হয়েছিল কেন? কারণ আমাদের মধ্যে একটা ন্যাশনাল সলিডারিটি তৈরি হয়েছিল। ছাত্র, যুবক, কে কেউ এটা ম্যাটার না, ইচ্ছা ছিল মানে সবার আকাঙ্ক্ষা এবং স্পিডটা ছিল যে দেশকে আমরা এই ফেসিবাদ মুক্ত করেছি, কাজে এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে প্রহরীর মতো জেগে থাকতে হবে, কাজ করতে হবে। সেই ঐক্যটা আস্তে আস্তে সলিডারিটি ব্রেক হয়েছে। সেই ব্রেক হওয়ার পেছনে আমি প্রথম দায়ী দেব এই অন্তর্বর্তীকালীন সরকারকে, কারণ তারা ছিল এই ঐক্যকে সুসংহত করার স্টিয়ারিংয়ে।
সেইটা না করে তারা বিভাজিত করেছে। প্রথমেই কি, যেই ছাত্র এখানে ভাই, এই ছাত্রদেরকে শুধু আপনি এই নাহিদ হাসনাত সার্জিসের লেন্স দিয়ে তো গোটা দেশের ছাত্র সমাজকে দেখলে হবে না, কিংবা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্ল্যাটফর্মের লেন্স দিয়ে ছাত্রদেরকে দেখলে হবে না। বারবার আমরা প্রধান উপদেষ্টার কাছে বলেছিলাম যে আপনি তো বিভিন্ন দেশে যান, ইয়ংদের সাথে গল্প করেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার দেন, আপনি আমাদের দেশের যে ছাত্র সংগঠনগুলো, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, ছাত্র দল, আরও যা বাম ডানপন্থী সব ছাত্র তরুণদেরকে ডাকেন, তাদের কাছ থেকে শুনেন যে তারা কেন বুক চিতিয়ে লড়াইটা করেছিল, তারা কি পরিবর্তনটা চায়। এবং এই ছাত্র যদি আপনার পাশে থাকে, তাহলে আপনি যেটা বলেছিলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চায় আপনি থাকবেন, আপনি একটা ভালো কিছু করে যেতে পারবেন। কিন্তু দেখেন, প্রধান উপদেষ্টা আজ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে কোনো ছাত্র সংগঠনকে অফিসিয়ালি ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন, কারণ তিনি মনে করেছিলেন ওই গুটি কয়েক মানুষই বোধহয় নেতৃত্বে মানে হ্যামিলনের বাসিওয়ালা হয়ে গেছেন, কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে গেছেন, কাজেই তারা থাকা মানে বাকি সব ছাত্র সংগঠন থাকা। তারপরে জাতীয় পর্যায়ে একটা ওই ওদের দেবার একটা পার্টি গঠনের চেষ্টা করলেন, যদিও সেটা খুব বেশি হালে পানি পায় না, একটা কিংস পার্টি গঠন করালেন, যেটা অন্যান্য আপনার কিছু সরকারও করেছিল। তো এগুলো করে কিন্তু তখন অনেকের মধ্যে সন্দেহ, সংশয়, অবিশ্বাস তৈরি করেছে যে না, সরকারের মতলব তো ভালো দেখতেছি না, তারা তো ক্ষমতায় থাকার জন্য পার্টি বানাইতেছে, তাদের কাছে তো বেরা যায় না, তারা তো কারো মতামত নিচ্ছেন না, উপদেষ্টা বানাচ্ছেন যাকে তাকে, এইখানে তো আমাদের সাথে আলাপ আলোচনাও করতেছেন না। এই যে সন্দেহ সংশয় তৈরি হলো, তখন রাজনৈতিক দলগুলো তার সমর্থন ক্রমাগত সরিয়ে রাখতে শুরু করলো। এবং যেখানে আপনার মনে আছে, বিশেষ করে এই সরকার দায়িত্ব নেওয়ার পর এটা স্বীকার করতে হবে যে প্রথম রোজার ঈদ এবং কোরবানির ঈদটা দ্রব্য মূল্যের আপনার নিয়ন্ত্রণ ছিল, রাস্তাঘাটে স্বস্তি ছিল। বাট এখন কি হচ্ছে, এখন একেবারে আম পাবলিক থেকে শুরু করে আপনি কারণ বাজারে বুমটা ধরেন মানুষের কাছে, সবাই বলবে তারা নির্বাচন দিয়ে সরকার বিদায় নেক, সরকার দেশ চালাইতে পারতেছে না, তারা ব্যর্থ, এবং অনেকেই বলবে যে তারা আমাদের সাথে প্রতারণা করেছে। কারণ ওই যে আন্দোলনে এই যে কারণ বাজারের পেঁয়াজ বিক্রেতা, শশা বিক্রেতা, কিংবা এই যে রাস্তার আপনার হকার থেকে শুরু করে বাসের ড্রাইভার, গার্মেন্টস কর্মী, তারা ঝাঁপাই পড়ছিল, তারা কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য ঝাঁপাই পড়েনি, কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য ঝাঁপাই পড়েনি। তারা যখন দেখছে যে চোখের সামনে এইভাবে হেলিকপ্টার থেকে পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছে, একটা পৈশাচিক উল্লাস করছে, একটা দাম্ভিকতা দেখাচ্ছে অত্যাচারী শাসক, এইটা মানুষের বিবেককে আসলে নাড়া দিয়েছে, মানুষের রক্তে শিহরণ জাগরণ ঘটিয়েছে, তাই মানুষ আন্দোলন করেছে। কিন্তু এখন দেখলো যে কিরে ভাই, আমরা তো এইভাবে চাইনি। তারা যে আসলে কিছু ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, চা চক্রের লোকজনকে উপদেষ্টা পরিষদ গঠন করবে, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই পরবর্তী একটা নতুন বাংলাদেশ সংস্কারের প্রশ্নে, যে তারা যদি ফেব্রুয়ারি থেকে আপনার এই যে সংস্কারের আলাপ আলোচনার প্রক্রিয়া, এইভাবে আসলে একটা ঐক্যমতে পৌঁছানো যায় না। ন্যূনতম ঐক্যমতে পৌঁছে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সরকার এখন কি করেছে, এই রাজনীতিবিদদের কোর্টে বলটা ছেড়ে দিয়েছে। ভাই, রাজনীতিবিদরা এই ফেব্রুয়ারি থেকে গত এদের 7 মাস পর্যন্ত আলাপ করে ঐক্যমত কমিশন সেইখানে ঐক্যমত পৌঁছাতে পারে নাই। 84টি আপনার মূল বিষয়ের মধ্যে এই 20টাতে বোধহয় একমত হয়েছে, বাকি 64টি একমতে পৌঁছতে পারেনি। তাহলে তারা কিভাবে 7 দিনে এটা, কে তাদেরকে ঐক্য করবে, কে ফেরেশতা এসে, না কে ঐক্যমত করবে, নাকি আল্লাহ পাক কোনো ওহী নাজিল করবেন, ওইটার বদৌলতে তারা সব এক হয়ে যাবে? তাহলে সরকারের উচিত ছিল সবাইকে ডেকে বলা যে দেখেন, আপনারা আলাপ আলোচনা করেছেন দেশের প্রয়োজনে, আমাদের এই যে তারা যেটা বলেছিল যে উপদেষ্টারা, যে আমাদের শুধুমাত্র নির্বাচন কাজ না, সংস্কার, নির্বাচন এবং বিচার আমাদের 3টা দায়িত্ব। তো তাহলে এই সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলো ডেকে বলতেন এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, আপনাদের সহযোগিতা। সেইটা না করে তারা যেটা করতেছেন, এইটা আমার কাছে খুব একটা কি বলবেন, মতলবী কাজ ছাড়া ভালো কাজ মনে হচ্ছে। আচ্ছা, আমরা দুজন দর্শকের ফোনটা নিয়ে তারপর আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। শহীদুল ইসলাম, জি বরিশাল থেকে। জি, শহীদুল ভাই বলেন। তো জানতে চাচ্ছিলাম নুরুল হক নুরু ভাইয়ের কাছে, যে উনি যখন ডাকসুর ভিপি হলেন, তখন থেকে উনি এর পরবর্তীতে ইচ্ছে করলে বড় রাজনৈতিক দলের ছত্র ছায়ায় বা বড় রাজনৈতিক দলে যোগ দিতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। এজন্য আমরা, এবং উনি বিভিন্ন সময় জনগণের মন জোগাইতে সক্ষম হয়েছেন। আমরা দেখলাম সরকারি পুলিশের তত্ত্বাবধানে তার উপরে হামলা হলো, তার কোনো বিচার হয়েছে কিনা আমরা আজও জানি না। দ্বিতীয় আর একটা প্রশ্ন হলো যে এখন ওনার নির্বাচনে অংশ নিবেন, এখন নির্বাচনের ইশতিহার সম্বন্ধে যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার বস্তুটা বুঝতে পেরেছি। আরেকজন আছেন। হ্যালো হ্যালো, জি জি, আপনার নামটি বলে প্রশ্ন করেন। হ্যাঁ, আমি মোহাম্মদ আইয়ুব শিকদার বলছিলাম। জি, কোত্থেকে বলছেন? আমি পটুয়াখালী থেকে বলছিলাম। আয়েশ সাহেব বলেন। হ্যাঁ, আমি নূর সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। জি বলেন। হ্যাঁ,
আমি বলতে চাই যে নূর সাহেব তো একটা টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছিল যে উনি জোট করবে না, জোট করলে তাহলে শাহজাহান ওমরের মতো হয়ে যাবে। আসলে কি উনি এখন জানতে চাই যে উনি কি বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে নাকি শাহজাহান ওমরের মতো হইবে? রেজাউল করিম রনি, যদি এই গণভোট নিয়ে কথা বলি একটু, যে গণভোট এখন এই নির্বাচন হবে কি হবে না যে আশঙ্কার জায়গা, সেই আশঙ্কাটা মূলত তৈরি করছে এই গণভোট সময় নিয়ে। আজকে জামাতের নির্বাহী পরিষদের বৈঠক হচ্ছে, সেখানে তারা নভেম্বরের মধ্যেই গণভোট চেয়েছে। বিএনপির আমির খসরু সাথে কথা হচ্ছে, আজকে তার ইন্টারভিউ নিয়েছি, তিনি বলেছেন যে আলোচনা কোনো কিসের আলোচনা, 14 মাস আলোচনা হয়েছে, জুলাই সনদে স্বাক্ষর হয়ে গেছে, এখন আবার কিসের আলোচনা, এখন শুধু নির্বাচন। এটি নিয়ে একটু যদি বলেন যে দেখেন এখানে বিএনপি যেটা নূর ভাই বললেন এটা যথার্থ, বিএনপি খুবই একটা স্মার্ট মুভ করেছে। প্রার্থীতা ঘোষণা টোষণার মধ্যে শুধু দল হিসাবে বিএনপি না, গোটা দেশকে নির্বাচনের মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং নির্বাচন মানুষ চাচ্ছে। কারণ এই সরকারের যে প্রতিশ্রুতিগুলো যেগুলো আলোচনায় আসলো, এখানে জনগণ যেরকম একটা রাষ্ট্রের আকাঙ্ক্ষায় সমস্ত ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছিল, তার কোনো কিছু এই সরকার করেনি। এবং সংবিধানের বাইরে যে সংস্কারগুলো, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে কেন? কোন রাজনৈতিক দল আপনাকে হাত পা পাচ্ছিল পুলিশ সংস্কার করতে, জুডিশিয়ারি সংস্কার করতে, আপনার ব্যুরোক্রেসি সংস্কার করতে? কোন দল আপত্তি করছিল? কেউ তো করেনি। আপনি কেন বসেছিলেন এগুলোর জন্য? সো হলে এখন গণভোট, আইনি ভিত্তি, জুলাই সনদ, জুলাই আবেগ, এই ইস্যুগুলো মাইনর হয়ে গেছে। ডেফিনেটলি এগুলি গুরুত্বপূর্ণ, কারণ গণঅভ্যুত্থানের মধ্যে আমরা একটা প্যারাডাইম শিফট ঘটনার মধ্যে আমরা চলে গিয়েছি। এটা একটা পুরা সোশ্যাল কন্ট্রাক্ট চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনারা যেহেতু নিজেরাই এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ম্যান্ডেটপ্রাপ্ত হয়ে ক্ষমতায় এসে জন আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করেন নাই, 1.5 বছরের মধ্যে এমন কোনো স্বাক্ষর রাখেন নাই যাতে মনে করতে পারে জনগণ যে আপনারা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, সেক্ষেত্রে এখন মানুষ স্ট্যাবিলিটি চায়। বিএনপি কি করবে না করবে এটা আমরা জানি না। একটা লোক ক্ষমতায় না আসলে একটা দল, তাকে আগাম আপনি ভালো বলতে পারবেন না, খারাপও বলতে পারবেন না, তার হাতে ক্ষমতা দিয়ে টেস্টেড হইতে হবে তাকে। তো ফলে এখন ডক্টর ইউনূসের সরকার টেস্টেড, এবং ডক্টর ইউনূস সরকারের সাথে কথায় কথায় জামাতের সুর মিলে যাওয়া। জামাত ইলেকশন না হইলেও সমস্যা নাই, জানুয়ারিতে হইলে ভালো, ফেব্রুয়ারিতে সমস্যা নাই, আপনার ডিসেম্বরও খুব সুন্দর সময়, এবং জুলাই সনদে আপনার আইনি ভিত্তি না হইলে স্বাক্ষর করব না। মানে সে বলে নাই কি, কিছু তো বাদ রাখা নেই বলতে। ফলে জামাত কি বলতেছে না বলতেছে এইটা সিরিয়াসলি মানুষ আর নেই বইলা আমার মনে হয় না। ফলে এখন জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদের নিয়ে তারপরের কথাটা হইলো, ধরেন আমি যে আর্গুমেন্টটা দেই, এই সরকার শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তো ম্যান্ডেট দেয়নি, অরাজনৈতিক ব্যক্তি, স্কুল ছাত্রের ম্যান্ডেটে গঠিত গণঅভ্যুত্থান ইজ দেয়ার। তাইলে গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত সরকার, এই সরকার বৈধ যদি হয়, আবার সংবিধানের আপনার 106-এর রেফারেন্ডাম আনলেন, গণঅভ্যুত্থান, সংবিধান, এক্সট্রা সংবিধান সব মিলাইয়া এর চেয়ে বড় সমর্থন তো আর কোনো দল কোনো সময় পাইছে বলে আমার মনে হয় না। তাইলে এই সরকার যদি বৈধ হয়, সরকারের গঠিত কমিশন যদি বৈধ হয়, তাইলে সেই কমিশনের প্রণীত আপনার জুলাই সনদ, সেই সনদের আলাদা করে আইনি ভিত্তি কেন দরকার? সেটার বৈধতার জন্য গণভোট কেন দরকার? আওয়ামী লীগকে না ভোট দেওয়ার সুযোগের জন্য? হ্যাঁ, আপনার আর্গুমেন্টটা হবে কি, আপনি সংবিধানের বাইরে যে সংস্কারগুলো এই সরকার বাস্তবায়ন করে ফেলবে। 1.5 বছর ভাই কম সময় না। সংবিধানের জন্য আপনি সংবিধান পরিষদ, সংস্কার পরিষদ বা গণপরিষদ যাই দেন, এরকম একটা কিছু করেন। আপনি উচ্চকক্ষের কথা বলছেন, উচ্চকক্ষের কাজটা কি? আরও কিছু লোকজনের কাছে সিট বিক্রি করা? আপনি উচ্চকক্ষে সমস্ত লোক পিয়ার পদ্ধতি করেন বা সমস্ত শ্রেণী পেশার লোকজনকে এখানে সম্পৃক্ত করেন, সমাজের বিভিন্ন সেক্ট থেকে নেন, নিয়ে তাকে 2-1.5 বছর এটাকেই সংবিধান সবার মর্যাদা দেন। অবশ্যই জনগণের প্রতিনিধি এটা অ্যাপ্রুভ করবে, তারা একটা গণতান্ত্রিক সংবিধান। আমাদের সংবিধান তো গণতান্ত্রিক না, এটা হাসিনার মুজিববাদী সংবিধানে। আমাদের এই হাসিনার ফ্যাসিবাদকে আমরা সাংবিধানিক ফ্যাসিবাদ বলতাম। ফলে আপনার জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক আমরা স্থাপন করতে বলি, এটা কিভাবে হয়? এটা হয় বাংলাদেশের সংবিধানকে কেউ ওন করে? এটা খালি উকিল মুক্তার কতগুলো বিশেষজ্ঞ লোক ছাড়া এই সংবিধানের প্রতি কোনো মানুষের আগ্রহ আছে? এই একটা ডাউস কিতাব 250 পাতার কি দরকার আপনার? 8 থেকে 16 পাতার একটা বেসিক একটা স্পিরিচুয়াল টেক্সট থাকবে, যেটা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে। যখন যে সরকার আসবে সেই সরকার তার মতো করে আইন করে নেবে, আইনসভায় আইন করবে, দেশ চালাবে। তা না করে আপনি পুরো সংবিধানটাকে একটা আইনের কিতাব বানায় রাখছেন, ম্যাস পিপল থেকে এটা বিচ্ছিন্ন করে রাখছেন। এখান থেকেই তো রাষ্ট্রটা একটা আমলাতান্ত্রিক বিষয় হয়ে গেছে, এবং আমাদের নাগরিক সমাজ থেকে পলিটিক্যাল সমাজ দ্বারা জনগণ শাসিত হচ্ছে। আমরা বলি কি জনগণ ল গিভার, জনগণ কিন্তু আপনি ল গিভার বানাচ্ছেন না, আপনি পাওয়ার ক্যাপচার্ড বাই এলিট, যেটা বারবার বলতেছি। আপনি যেই মডেলে যান, আপনার এই যে আপনার ব্রেক্টের কথা, আপনার গণঅভ্যুত্থানের পরে মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে আশা করা হয়েছিল, সেই কীরকম পরিবর্তন হইল? আগে যে ভিক্ষুক ঘুরাই চুরাই ভিক্ষা করতে, এখন সে হাইটটা ভিক্ষা করে, ঘোরাটাও নাই। আমরা আলোচনার জন্য নূর আপনাকে সেটা জানতে চাইব একটু আরপিও নিয়ে। এরই মধ্যে জোটে যান না কেন, নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এই আরপিও সংশোধন করে অলরেডি অধ্যাদেশ জারি হয়ে গেছে। এটা নিয়ে আপনাদের তো একটা আপত্তি ছিল,
শেষ পর্যন্ত কি আপনারা আলোচনা করতে পেরেছিলেন যে এটি নিয়ে? প্রথমত আরপিওর বিষয়বস্তু নির্বাচন কমিশন যেটা ইমপ্লিমেন্ট করেছে সেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল যে এই যে কতগুলো দল তৈরি হচ্ছে গোয়েন্দা সংস্থার পরামর্শে ক্ষমতাসীন দলের জোট ভারী করার জন্য তারাও নিবন্ধন দেওয়ায় বাংলাদেশে বর্তমানে প্রায় 60 নিবন্ধিত দল আছে। কিন্তু প্রকৃত অর্থে একটা রাজনৈতিক দলকে যে স্ট্যান্ডার্ড বিবেচনায় নিবন্ধন দেওয়া হয় সেটি যদি এখন ফলো করা হয় যে উপজেলা পর্যায়ে 100 উপজেলায় তার কার্যক্রম, 1/3 জেলা কমিটি কার্যক্রম, এই বিবেচনা করলে আমার ধারণা 8 থেকে 10টি দলের বেশি নিবন্ধন টিকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল যে এই যে নাম সর্বস্ব অনেক দল এবং দলের চেয়ারম্যান আছে, মহাসচিব নাই, কিংবা হাজব্যান্ড ওয়াইফ মিলে দল, হ্যাঁ, তো এই সমস্ত দলের বিশেষ করে আমার নাম সর্বস্ব দলগুলো, সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল এমন আছে যে দল নিবন্ধন পাইছে 20-30 বছর, এখন পর্যন্ত ওই দলের মার্কা নিয়ে কেউ নির্বাচনও করে নাই, সেই দলের কেউ সংসদেও যায়নি। তাহলে আমাদের প্রস্তাবটা ছিল যে রাজনৈতিক দলগুলো যদি জোট করার অর্থ হচ্ছে আমরা 3 জনে মিলে জোট করেছি, এইখানে আপনি নির্বাচন করবেন, আমরা বাকি 2 জনে সহযোগিতা করবো। সো ভোটের সিম্বল এখানে ম্যাটার না। তো সেই জায়গা থেকে আমাদের দাবি ছিল যে প্রত্যেক দল তার স্ব সিম্বলে নির্বাচন করবে, কারণ ভবিষ্যতে যেন নির্বাচন কমিশন এটা একটা ক্রাইটেরিয়া নিতে পারে যে অন্তত পরপর 2টো নির্বাচনে অংশ নিয়ে তারা যদি তাদের প্রার্থীরা কেউ একটা সার্টেন ভোট না পায় সেই দলের নিবন্ধন থাকবে না, কিংবা প্রার্থী না থাকলে এরকম কন্ডিশন নিতে পারে। কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা এই দুর্নীতি মুক্ত করার জন্য দেশে একটা সরকারি বাজেট দেওয়ার আহ্বান জানিয়েছি। তো 60টা দলকে, নাম সর্বস্ব দলকে তো বাজেট দিয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করার মানে নেই। সেই ক্ষেত্রে অন্তত এই 8-10টা দলকে পিক করতে হবে যাদের মোটামুটি একটা কার্যক্রম আছে। সেটা এইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং এটা যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা ছিল যে জোট করলেও ভোট করতে হবে নিজের মার্কা, এটা খুব ভালো একটা উদ্যোগ। যদিও কিছু কিছু দল নিজের মানে দলের উপরে আস্থা বিশ্বাস নাই, তারা মনে করছেন যে নির্বাচিত হতে হলে তাদের জনপ্রিয় প্রতীক লাগবে, মার্কা লাগবে, ওই দলের সমর্থন লাগবে। যেটা আমরা বলছি না, এইভাবে তো তাহলে আপনি ওই দলই আগে থেকে করেন, আপনার যদি এমপি হওয়াই লক্ষ্য হয়। আমরা যেটা মনে করি যে এইবার অনেকে, যে আপনি বলছেন শুরু থেকে ভাই আপনারা জোট করতেছেন কয়টা আসন, আমরা এইবার এমপি হওয়াটাকে আমরা মুখ্য মনে করছি না, বরং একটা রাইজিং দল হিসেবে সংগঠনকে বিকশিত করা, সংগঠনকে প্রতিষ্ঠিত করা, এবং যেই কারণে কিন্তু ইতিমধ্যে আমরা অন্তত এই 1.5 শতাধিক আসনে প্রার্থীও ঘোষণা করেছি। তারপরেও রনি ভাই যেটা বলেছিল, আবার ওই অগস্টে আমি ফিরে যাই, যে আমাদের যে ন্যাশনাল সলিডারিটিটা আমাদের মধ্যে গ্রো করেছিল সেটাকে আরেকটু নার্সিং করে আরেকটু প্রতিষ্ঠিত করা এবং এটাকে এই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই জন্য আমরা চেয়েছিলাম যে আগামী নির্বাচনে, অন্তত নির্বাচনের পরে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে, যে সেখানে সকল দলের প্রতিনিধিরা পার্লামেন্টে থাকবে, রাস্তায় কোনো পিকেটিং, হরতাল, অবরোধ হবে না। কারণ ওই 5টা বছর আমরা সবাই মিলে দেশের পলিসি নির্ধারণ করে দেশকে এগিয়ে নিতে চাই। সেই ক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার লাগবে। তাহলে সেই ক্ষেত্রে একটা আসন সমঝোতা হতে পারে, যে ধরেন সে ফর এক্সাম্পল বিএনপি 50 আসনে প্রার্থী দিল না, জামাত এখানে 20টা আসনে প্রার্থী দিল না, আমরা প্রার্থী দিলাম না, মানে আমরা সহযোগিতা করলাম যে গণ অভ্যুত্থানের অংশীজনরা সবাই যেন পার্লামেন্টে যে ডিবেট করতে পারে পলিসি নিয়ে। এবং রনি ভাই যেটা বলেছে যে মানুষের যেটা ব্যাপক আকাঙ্ক্ষা, এটা আমাদের আক্ষেপ এবং আফসোস। কারণ কি, এই সংস্কারের জন্য, এই পরিবর্তনের জন্য আমি রক্ত ঝরিয়েছি, আমি হাত ভেঙেছি, আমি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এমনকি এই গণ অভ্যুত্থানের পরেও এই রাষ্ট্রীয় যে আমরা নিপীড়ক বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, তাদের আমরা পরিবর্তন চেয়েছিলাম, সেই বলছে যে পুলিশ সংস্কারের জন্য তো এত কিছুর প্রয়োজন হয় না। একটা জনপ্রশাসনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য জেলা পর্যায়ের হসপিটালগুলোতে চিকিৎসকদের পাঠানো, কিংবা একটু মানসম্মত যন্ত্রপাতি নিশ্চিত করা যাতে সব ঢাকামুখী ছুটতে না হয়, হাইকোর্টের বেঞ্চ, সব মানুষকে কেন ঢাকামুখী ছুটতে হবে ভাই একটা জামিনের জন্য, ডিভিশনাল পর্যায়ে নিয়ে যাওয়া, এর জন্য আসলে এত বিশাল এত কিছুর প্রয়োজন হতো না যদি সরকার এগুলো বাস্তবায়ন করতো। তো আমরা চাই অন্তত এখন যেইটুকু হয়েছে তো হয়েছে, এই মুহূর্তে আসলে ওই যে আপনি বলছেন যে জামাতের কেন্দ্রীয় পরিষদের মিটিং চলছে, ভাই একটা আমার মনে হয় যে নর্মাল শিশু যার ন্যূনতম সেন্স আছে সেও বুঝবে যে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, ডিসেম্বরে তফসিল, এই মুহূর্তে 2টা ইলেকশন করা সম্ভব না। যারা বলছে এগুলো বাতুলতা, এগুলো পাগলামি, আমি বলছি যে এগুলো নিজেদের ধান্দাবাজির জন্য। কারণ কেউ আসল সমঝোতা করার জন্য, কেউ অন্যের কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য, যে তুমি যদি আমার এই ধান্দার রাস্তা খুলে দাও আমি তোমার সাথে আপোষ করবো। কারণ নির্বাচনটা যদি আমি মনে করি না যে আগামী নির্বাচন হয়ে গেলে আমি সরকার গঠন করব, আমি এমপি মন্ত্রী হইতে পারি, কিন্তু আমার ব্যক্তি স্বার্থের চেয়ে আমি মনে করি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতিকে সুসংহত করার জন্য এই জন্য নির্বাচনটা প্রয়োজন। তো ওই যে গ্রামে একটা ডায়লগ মানে যে ভাই ঘুমের মানুষকে জাগানো যায়, কিন্তু জাগনা মানুষ যদি ঘুমের ভান ধরে এটাকে জাগানো যায় না। এই যে দেখেন এনসিপিও এই আপনার গণভোট
হতে হবে, খুব জোরালোভাবে চাপ দিয়েছে। নির্বাচনের আগে অনেকে বলছিল এক্ষুনি গণভোট হতে হবে, জাতীয় নির্বাচন আগে, শেষ পর্যন্ত তারা একটা বলছে না এখন নির্বাচনের আগে, নির্বাচনের দিন হইলেও আমাদের কোনো আপত্তি নেই, জামাতও এই লাইনে আসবে। কিন্তু আমি আমার বন্ধুদেরকে বলবো, রাজনৈতিক বন্ধুদেরকে, এই সমস্ত বাহাস এবং এই সমস্ত বাকবিতণ্ডিত করে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রাহিম বলে যেদিন ক্ষমতা একজনে টেক ওভার করে নেবে, তখন কিন্তু বাহাস কোথায় গিয়ে ওই আগের মতো কিন্তু ঘরেও থাকতে পারবে না, এলাকায় থাকতে পারবে না, অনেকে কিন্তু দেশে থাকতে পারবে না। শনির দশা নাইমে আসবে কান্দে, তখন কানবেন রাস্তায় রাস্তায়। এখন তো টের পাচ্ছেন না, জুলাইয়ের পরে আমলাদের ভাগ নিচ্ছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল করেছেন, অনেকে ব্যাংক দখল করেছেন, বিমা দখল করেছেন, এগুলো আমরা জানি। অনেকে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এই গত কয়েক বছরে। কাজেই তারা এখন টের পাচ্ছে না যে যদি বিসমিল্লাহির রহমানির রাহিম কোনো দিক থেকে বইলা বলে আসসালামু আলাইকুম, দেশের সংকটে আমরা জাতির ক্রান্তি লগ্নে দায়িত্ব গ্রহণে এই বাধ্য হয়েছি, তখন কিন্তু কারো গতি থাকবে। রেজাউল করিম রনি, একদম 1-1.5 মিনিটের মধ্যে যদি জানতে চাই কোনো শেষ মন্তব্য। দেখেন 237 জনের আপনার মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে, এটা নিয়ে প্রচণ্ড উৎফুল্ল, কারো কারোর মধ্যে বিক্ষোভ। এখন যেটা হলো একটা মানে লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপিকে বাংলাদেশের গণতন্ত্র, এবং গণতন্ত্র শুধু না, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটাই সরকারের মধ্য দিয়ে এটা মোটামুটি মৃতপ্রায়, নিহতপ্রায়, কিন্তু সাধারণ জনগণের মধ্যে আসলেই পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়ে গেছে। এবং এই পরিবর্তনের জন্য বিএনপিকে আসলেই তার রাজনীতিটা করতে, এবং তার রাজনীতিটা কি, সেটা তাদের নেতা জিয়াউর রহমান আমার রাজনীতির লক্ষ্য সেখানে বলে গেছে, একদম শুরু থেকে 2টা লাইনই বলে শেষ করব। আগের রাজনীতি এখন আর চলবে না, জিয়াউর রহমান লিখতেছে, এখন আরও শক্ত রাজনীতি করতে হবে, এই ধারায় যারা টিকতে পারবেন না তারা থাকতে পারবেন না। ফলে আপনি টিকিট পাইছেন মানে এমপি হয়ে যাচ্ছেন, বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে তা না। আপনার নেতা বলতেছে নতুন রাজনীতি লাগবে, যে এই রাজনীতি জনগণের, নাগরিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একদম আপনার নেতা যেরকম মাঠে ঘাটে করে বাংলাদেশকে গড়ে তুলেছিল, সেই জায়গায় সেই ধারার রাজনীতি করতে হবে, না হলে আপনারা টিকতে পারবেন। নুরুল হক নূর, অনেকে প্রশ্ন করছেন যে নির্বাচন শেষ পর্যন্ত আসলে হবে, মাত্র 3.5 মাস সময় আছে। মাঝে মাঝে বিভিন্ন স্টেক হোল্ডারদের কথাবার্তা শুনলে মনে হয় নির্বাচন ভণ্ডুল করার জন্য তারা নিজেরা যথেষ্ট। আবার ধরেন একটা পক্ষ তো আছে নির্বাচন না হোক তারা চায়, কারণ হচ্ছে এই কারণে চায় যে নির্বাচন না হইলে তারা এখন যে সুবিধা টুবিধা নিচ্ছে, ধান্দা ফিকির করছে, সেটা তো নির্বাচন হলে বন্ধ হয়ে যাবে। কারণ নির্বাচন হলে তো সবাই সংসদে যেতে পারবে না, সবাই সরকারের পার্ট হবে না, সো তাহলে তাদের ধান্দা ফিকির বন্ধ হয়ে যাবে। কারণ এখন তো সরকারের অনেক স্টেক হোল্ডার তৈরি হয়েছে। প্লাস হচ্ছে আমাদের পরাজিত ফ্যাসিস্ট শক্তি, তারাও আপনার কামব্যাক করার জন্য মরিয়া। কাজেই তারা চায় যে আর যদি 6 মাস 1 বছর এই সরকারকে রাখা যায়, তাহলে জনগণই এই সরকারের বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান ঘটাই দিতে পারে। সো তখন তারাও কামব্যাক করতে পারবে, কারণ ওইটার ফায়দা তারাও নিতে পারবে। সেটা অনেক পক্ষ চায় না আবার নির্বাচন হোক। কিন্তু আমার মনে হচ্ছে যে এইখানে সত্যিকার অর্থেই বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বশীল আচরণ এবং তাদের দায়িত্বশীল একটা ভূমিকা এই মুহূর্তে গণতান্ত্রিক উত্তরণের জন্য খুব প্রয়োজন। কারণ হচ্ছে তারা যদি মিস্টেক করে তাহলে আসলে নির্বাচন আরও দেরি হতে পারে। কারণ ওই যে বলছি, কেউ কেউ চাচ্ছে তো পিছাতে, কিন্তু নির্বাচনটা পিছালে তো অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবো। যারা ব্যবসা বাণিজ্য করে সচেতন মানুষ, পত্রপত্রিকা পড়ে, টেলিভিশনের খবর দেখে, তারা কিন্তু জানে যে গত 1 বছর প্লাস, এই যে 14 মাস সময় দেশে নতুন বিনিয়োগ নাই, এবং অভ্যন্তরীণ বিনিয়োগ যা হয়েছে সেটাও কার্যত স্থবির হয়ে আছে। ব্যবসায়ীরা লস, কারণ সবাই কিন্তু একটা বলছে যে ইলেকশনটা হোক, তারপরে যারা সরকার গঠন করবো, ওইভাবে একটা দফারফা করবো। সো সবাই কিন্তু ওয়েটিং ফর ইলেকশন। সো সেই ইলেকশনটা না হলে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় আমাদের সামনে আসবে। কাজে আমরা চাই যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে, সেটা পর্দার আড়ালে হোক কিংবা মানে পর্দার একেবারে ওপেন হোক, একটা ঐক্যমতের জায়গায় পৌঁছাক। এবং সরকার যে জুলাই সনদ, ঠিক আছে, আমার কথা পরিষ্কার, আমরা এই সংস্কারের জন্য এই সরকারকে ম্যান্ডেট দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি, তারা পারেনি, দরকার নেই আপনি সিদ্ধান্ত নেন। সংস্কারের প্রশ্নে আমাদের কোনো বিরোধিতা নেই, 2-1টা দল যদি বিরোধিতা করে ওইটা নো ম্যাটার। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টেনের সঙ্গে থাকবেন।